আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়েছেন স্পিকার। তবে মঙ্গলবার দিন কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তারা দিতে গিয়েছিলেন স্পিকারকে একটি চিঠি, কিন্তু স্পিকারের সচিবালয় সেই চিঠি নেয়নি। কুণাল ঘোষ তিনি সাংবাদিকদের এসে জানান যে তিনি যে চিঠিটি দিতে গিয়েছিলেন, যদি সেই চিঠিতে কি রয়েছে সেটা তিনি ডিসক্লোজ করতে চাইছিলেন না সাংবাদিক বৈঠকে, কিন্তু তার চিঠি নেওয়া হয়নি এবং তিনি জানিয়েছিলেন স্পিকারের পারমিশন ছাড়া সেই চিঠি সচিব নিতে পারবেন না। এ কথাই নাকি কুণাল ঘোষকে জানানো হয়েছিল। কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করে জানান। কুণাল ঘোষ তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। মঙ্গলবার তৃণমূলের দেওয়া চিঠি নেয়নি সচিবালয়ে, স্পিকারের সচিবালয়ে বিরোধীদের চিঠি নেওয়া যাবে না বলে জানিয়েছিল। অধ্যক্ষের টেবিলে রেখে আসা চিঠির ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। সেই ভিডিও আমরা দেখাচ্ছি। কুণাল ঘোষ সেটি ভিডিও করেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কুণাল ঘোষের পোস্ট করা সেই ভিডিও আমরা দেখাচ্ছি, যা কুণাল ঘোষ দিতে গিয়েছিলেন স্পিকারকে। স্পিকার ছিলেন না, তার সচিবও নেননি, কিন্তু তিনি টেবিলে রেখে চলে আসেন, সেটা তিনি ভিডিও করেন এবং সেটি পোস্ট করেছেন। সেই ভিডিও দেখতে পাচ্ছেন। বিরোধীদের দেওয়া চিঠি নেওয়া ক্ষেত্রে কোথাও গিয়ে স্পিকার পারমিশন ছাড়া নেওয়া যাবে না, এই কথা জানিয়েছিলেন সচিব, কিন্তু কুণাল ঘোষ তিনি সেই চিঠি রেখে দিয়ে আসেন, টেবিলে রেখে দিয়ে আসেন, সেটি তিনি ভিডিও করেন এবং পোস্ট করেছেন। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে। অঙ্কুর দা, কুণাল ঘোষ নাছোড়বান্দা কার্যত, এবং তৃণমূলের কোথাও গিয়ে যে বুদির ঘর সেটা রক্ষা করার দায়িত্ব কার্যত একার কাঁধে নিয়ে নিয়েছেন। এই ভিডিও পোস্ট করে আসলে কি বোঝাতে চাইলেন কুণাল ঘোষ? একা কুম্ভ রক্ষা করে নকল বুদির গড়, এখন সেই একা কুম্ভের দায়িত্ব সেই কুণাল ঘোষের কাঁধে। তার কারণ কেন এই কুণাল ঘোষকে এই গুরুত্বটা তিনি পাচ্ছেন তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা দেখলাম যে প্রথম যে চিঠিটি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে, সেই চিঠিটি নিয়ে পরবর্তী সেই চিঠির স্বাক্ষর জাল সংক্রান্ত ইতিমধ্যেই সিআইডি এবং এসআইটি গঠন করে সেই চিঠির তদন্ত হচ্ছে। তারপর দ্বিতীয় একটি চিঠি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই চিঠিটি নিয়ে যখন গতকাল কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তাঁরা দুজন যখন বিধানসভায় গিয়েছিলেন, তখন স্পিকার বিধানসভায় ছিলেন না, এবং সেই সময় স্পিকারের সচিবের কাছে যান কুণাল ঘোষ এবং অসীমা পাত্র। তখন সচিব জানিয়ে দেন যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো চিঠি গ্রহণ করার ক্ষেত্রে স্পিকারের নিষেধাজ্ঞা রয়েছে, এবং এখানেই উঠে যাচ্ছে প্রশ্নটা যে স্পিকার সবসময় বিধানসভায় বসে থাকবেন এটাও স্বাভাবিক নয়। ফলে তিনি তার দপ্তরের কাউকে মনোনীত করবেন যে বিরোধী দলের পক্ষ থেকে যদি কোনো চিঠি দেওয়ার থাকে, কোনো বিধায়কও যদি কোনো চিঠি দিতে চান, তাহলে সেই চিঠিটি তিনি গ্রহণ করবেন, পরে স্পিকার তার সময় মতো সেই চিঠি সম্পর্কে তার মূল্যায়ন করবেন। কিন্তু এখানে এই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা কিন্তু বাইরে এসে যদি এমনি বলতেন কুণাল ঘোষ, কেউ বিশ্বাস করতেন না। সেখানে একদিকে যেমন চিঠিটি তিনি সচিবের টেবিলে রেখেছেন এবং তার সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে রেখে এটাও একটা প্রশ্ন তুলে দিয়েছেন শাসক দলের দিকে কার্যত, কারণ শাসক দলের থেকেই তো স্পিকার হয়েছেন রথীন্দ্রনাথ বসু। ফলে এই স্পিকারের সামনে স্পিকারের যে অবস্থান, যে বিরোধী দলনেতাকে তিনি বিরোধী দলের থেকে যে চিঠি, সেই চিঠি তিনি নেবেন না। কেন নেবেন না? তার কারণ ইতিমধ্যেই আরেকটি বিক্ষুব্ধ তৃণমূলের অংশ তারা এই মুহূর্তে দাবি করছেন যে তাদের সঙ্গে 58 জন বিধায়ক রয়েছেন, এবং এদের নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে রেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সামনে রাখা হয়েছে। উপদলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা, তাদের নাম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানতে পাওয়া যাচ্ছে যে সন্দীপন সাহা উপদলনেতা রয়েছেন, এবং মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নাম দেওয়া হয়েছে। এই যে নামগুলো দিয়ে দেওয়া হয়েছে, তাদের চিঠিটা তো তাহলে গ্রহণ করা হচ্ছে বলেই এখনো পর্যন্ত খবর। তাহলে তাদের চিঠি গ্রহণ করা হলো, এই মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ যে চিঠি নিয়ে গিয়েছিলেন সেই চিঠি কেন গ্রহণ করা হচ্ছে না? এখানেই উঠে যাচ্ছে প্রশ্ন, এখানেই উঠে যাচ্ছে যে শাসক দল আসলে চাইছে না তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিতে, এবং সেই কারণেই তাদের চিঠিটা সংশোধিত যে চিঠি নিয়ে কুণাল ঘোষ এবং অসীমা পাত্র মঙ্গলবার দিন গিয়েছিলেন
দিয়েছিলেন সেই চিঠিটা সেই কারণেই গ্রহণ করা হয়নি। এবং সেখানেই শাসক দলের যে অবস্থান, তাদের যে ভূমিকা, তাদের ভূমিকা যে একেবারেই পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলনেতার স্বীকৃতি বা বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা নেই, সেটাকে সামনে আনার জন্যই এই ভিডিওগ্রাফি এবং সেই ভিডিওগ্রাফিকে প্রকাশ্যে এনে দেওয়া। কুণাল ঘোষ একদিকে দুটি কাজ করেছেন। এক, সাংবিধানিকভাবে চিঠিটি জমা দেওয়ার কাজ করেছেন এবং রাজনৈতিকভাবে চিঠিটি জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি করেছেন স্পিকার বা শাসক দল, সেই সাংবিধানিক প্রক্রিয়াটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন দলের পক্ষে। এখানেই কুণাল ঘোষের মুনশিয়ানা এবং সেই কারণেই তার এই বক্তব্যকে বা তার এই কাজকে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যথেষ্ট সমর্থন এবং স্বীকৃতি দেওয়া হচ্ছে। ঋষিকেশ। একদমই অঙ্কুতার, নিঃসন্দেহে কুণাল ঘোষ তিনি যে তার এই যে ভিডিও তিনি এবং সেটা প্রকাশ্যে তিনি নিয়ে এলেন, কিন্তু গতকাল এই কুণাল ঘোষই কিন্তু চিঠিতে কি রয়েছে, তারা কি নিয়ে চিঠি দিলেন সেটা জানাতে চাইছিলেন না। যখন তিনি বিধানসভার বাইরে এসে সাংবাদিক সম্মেলন করলেন, তারা কি বিষয়ে চিঠি দিতে গিয়েছিলেন সেটা ডিসক্লোজ করতে চাইছিলেন না। একদিকে তিনি ভিডিও করে সেটা প্রকাশ করলেন, অপরদিকে চিঠিতে কি বিষয় ছিল সেটা জানাতে চাইছিলেন না। অর্থাৎ এখানেও কোথাও গিয়ে কি একটা রাজনৈতিক চাল ছিল এই বিষয়টার মধ্যে? অবশ্যই। এই চালটার কারণ কি? কারণ কুণাল ঘোষ কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি চিঠি যদি স্পিকারকে দেওয়া হয়, স্বাভাবিকভাবে সেই সাংবিধানিক মানে কার্যের জন্য যে চিঠি, সেই চিঠিটা স্পিকারকে যখন দেওয়া হচ্ছে সেটা কিন্তু মানে যতক্ষণ না সেই বিষয়টি একটা স্পিকার বলছেন ততক্ষণ কিন্তু মিডিয়ার সামনে আনাটা উচিত নয়। কেন এই চিঠিটি এবার প্রকাশ্যে আনা হলো? কারণ এবার প্রশ্নটা উঠে যাচ্ছে যে 58 জন বিধায়ক নাকি সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে আরেকটি চিঠি প্রডিউস করতে চলেছেন। এবার এই মুহূর্তে আমরা এখনো জানি না যে বর্তমানে যে চিঠিটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের অংশের পক্ষ থেকে বিধানসভায় জমা পড়ছে, সেই চিঠিটি তৃণমূল কংগ্রেসের দলীয় ছাপানো প্যাডে দেওয়া হচ্ছে কিনা সেই সম্পর্কে কোনো ধারণা নেই, কারণ সেই চিঠিটি দেখতে পাইনি। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে কুণাল ঘোষ যে চিঠিটি প্রথমে বলছেন, তিনি সেই কারণেই সেই চিঠিটি প্রথমে গণমাধ্যমে প্রকাশ্যে আনেননি। তিনি শুধুমাত্র বলেছেন এই চিঠির বিষয়বস্তু কি, তিনি জমা দিয়ে এসেছেন, কিন্তু সেই চিঠিটা জমা নিতে চায়নি বলে সেই ভিডিওটা প্রকাশ করেছেন। এবং সেই কারণেই তিনি তখনও অবধি চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রকাশ্যে আনেননি, যেহেতু চিঠির বিষয়বস্তু স্পিকার দেখেননি। এবং আজকে যেহেতু এইখানে স্পিকারের যে অবস্থান, একদিকে স্পিকারের অবস্থানের একটা পরিবর্তন, দ্বিচারিতা দেখতে পাওয়া গেল, যে একদিকে তিনি ঋতব্রতদের চিঠি নিচ্ছেন এবং কুণাল ঘোষের চিঠি নিচ্ছেন না। এই বিষয়টি যদি হয়ে থাকে, এই অভিযোগের প্রেক্ষিতেই বর্তমানে স্পিকারের অবস্থানের যে দ্বিমুখিতা বা দ্বিচারিতা, সেইটাকে প্রকাশ্যে আনার জন্যই রাজনৈতিক কারণে এই ভিডিওগ্রাফিটা তিনি প্রকাশ্যে এনে দিলেন কুণাল ঘোষ। এটার সাংবিধানিক কাজের এটাও একটা রাজনৈতিক প্রতিফলন বলা যেতেই পারে। ঋষিকেশ। অঙ্কুতা, এক্ষেত্রে কালকে আমরা শুনছিলাম যে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি একটা কথা বলছিলেন যে আসলে এই রাজ্যে বিজেপি যেটা চাইছে বা বিরোধী দল কারা হবে সেটাও তারাই, শাসক দলই ঠিক করে দিতে চাইছে, যেমনটা মহারাষ্ট্র বা অন্যান্য জায়গাতেও তারা করার চেষ্টা করেছে বা কোথাও কোথাও তারা সাকসেসফুল। এ রাজ্যেও সেই মডেলই তারা করতে চাইছে, যে বিরোধী দল কারা হবে সেটাও তারা ঠিক করে দিতে চাইছে, কে বিরোধী দলের নেতা হবে সেটাও তারা ঠিক করে দিতে চাইছে। এর ফলে আসলে সুবিধে শাসকেরই। অবশ্যই এর ফলে শাসকের পক্ষেই, মানে সেইটা পুরোটাই তো পূর্ব পরিকল্পিত বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেই অভিযোগটাও করা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে তো অভিযোগটা করা হচ্ছেই। কারণ এখানেই যেটা স্থির করে দেওয়া হচ্ছে যে প্রথমত বিরোধী দলের তকমা যাতে না পায় সেই বন্দোবস্ত করা, দ্বিতীয়ত একই সঙ্গে যে বিরোধীটা থাকবে সেই বিরোধীটা যেন শাসকের সমস্ত কাজেই তারা ঢাকের কাঠি হয়ে যায়, সেই বন্দোবস্তটা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এবং সেক্ষেত্রে তারা চাইছে যে আমরা যে সুরে শাসক কথা বলবো ঠিক সেভাবেই বিরোধীরাও কথা বলবে, এইভাবে ব্যাপারটা তৈরি করা যায়। এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আড়াআড়ি ভাগ করে বড় সংখ্যক বিধায়ককে সরিয়ে নিয়ে এসেছেন। এবং এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি এই বিরোধী দলনেতা হিসেবে বিজেপি সরকার যদি তাকে স্বীকৃতি দিয়ে দেয়,
স্পিকার যদি তাকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে বিরোধী দলনেতা হিসেবে বিরতব্রত বন্দ্যোপাধ্যায় বা উপদলনেতা হিসেবে সন্দীপন সাহা এরা দুজনেই প্রথমবারের বিধায়ক হয়ে বিরোধী দলনেতার আসনে বসতে চলেছেন। ফলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা আইনি পথে কোনো বাধা নেই, কিন্তু এই ঘটনা সচরাচর মানে আমাদের দেশের বিধানসভার রাজনীতিতে বা লোকসভার রাজনীতিতে এই ঘটনা আদৌ ঘটেছে কিনা সন্দেহ রয়েছে। একদম প্রথমে যখন 1952 সালের ভোট হয়েছিল তখন আলাদা বিষয়, তখন সবটাই প্রথম, কিন্তু তার পরবর্তীকালে কেউ প্রথম নির্বাচিত হওয়ার পরেই বিরোধী দলনেতা বা প্রথম নির্বাচিত হয়েই কেউ সেক্ষেত্রে উপদলনেতা হয়ে যাচ্ছেন, এটা ঘটেনি। একটা বিধানসভার বা সাংবিধানিক বা আইনসভায় কাজ করার একটা অভিজ্ঞতার পর এই ধরনের পদগুলোর উপযুক্ত হন কোনো বিধায়ক বা সাংসদ। ফলে সেই আইনসভায় কাজ করার, রাজ্যসভায় কাজ করেছেন হয়তো, কিন্তু বিধানসভায় কোনো কাজ করেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই সন্দীপন সাহ একই খতিয়ান তার ভাগ্যেও। ফলে সেই জায়গা থেকে তাদের দুজনকে সামনে নিয়ে এসে শাসক দল হিসেবে বিজেপি যদি তাদের স্বীকৃতি দেয়, তাহলে এই যে ভরসা ইন ভয় আউট বা স্বচ্ছ প্রশাসন, এই ধরনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 6 গ্যারান্টিসগুলো ছিল, সেই গ্যারান্টিসগুলোও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে বলাই বাহুল্য। ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। যে ভিডিও আমরা দেখাচ্ছি, কুণাল ঘোষ যে ভিডিও প্রকাশ করেছে, গতকাল যে চিঠি তিনি দিতে গিয়েছিলেন কিন্তু নেওয়া হয়নি, স্পিকারের সচিব তিনি চিঠি নেননি, কিন্তু কুণাল ঘোষ তিনি টেবিলে রেখে দিয়ে আসেন সেই চিঠিটি, তিনি সেটাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সেই ভিডিও প্রকাশ করেছেন। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন যে মঙ্গলবার তৃণমূলের দেওয়া চিঠি নেয়নি বিধানসভার সচিবালয়, বিরোধীদের চিঠি নেওয়া যাবে না বলে জানিয়েছিল সচিবালয়। আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে স্পিকার সাহেব তাদের মৌখিক একটা নির্দেশ দিয়েছেন, কোনো চিঠি জমা দেওয়া চলবে না, কারণ গতকাল একটা চিঠি জমা দেওয়া হয়েছে এবং যিনি সচিব বাবলুবাবু তিনি কিন্তু খুব নিয়মমাফিক কোঅপারেট করেছেন, একদম নিয়মমাফিক কোঅপারেট করেছেন। তারপরে স্পিকার সাহেব বলে দিয়েছেন কোনো চিঠি নেওয়া যাবে না। এটা কোনো কথা? উনি সেক্রেটারিকে বললেন না নেওয়া যাবে না, আমরা এতখানি বলেছি লিখুন কন্টেন্ট উইদাউট ভেরিফাইড, কিন্তু এটা কিভাবে হতে পারে যে দুজন এমএলএ এসছেন যে আপনারা চিঠি জমা নেবেন না? ফলে ওনারা জমা নিতে চাইছেন না, আমরা ওনাদের টেবিলে এক কপি রেখে গেলাম। দিদি রেখে গেলাম। এটা কোন দেশি আইন যে একটা চিঠি জমা নেবেন না? যদিও এনাদের